নমস্কার বন্ধুরা, আমাদের ত্রৈরাশিক সিরিজের পরবর্তী ভিডিও নিয়ে চলে এসেছি আমি। এই ভিডিওর ক্যাপশন দেখেই বুঝতে পারছো যে দুটো অঙ্ক নিয়ে আমরা আজকে আলোচনা করব সেই দুটো খুব বহুল চর্চিত অঙ্ক, এবং তোমাদের মতো ছাত্রছাত্রীদের মধ্যে এই অঙ্ক নিয়ে অনেক রকম দ্বিধাদ্বন্দ্ব, সন্দেহ, অনেক রকম কিছু আছে, সেটা থাকাই স্বাভাবিক। কিন্তু আজকে আমরা এই অঙ্ক দুটো এমনভাবে করব যেগুলো তোমরা দেখে বুঝতে পারবে আর খুব সহজেই মনে রাখতে পারবে যে কত সহজে এই অঙ্কগুলো করে ফেলা যায়। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, কেননা আমরা প্রতিদিন অঙ্কের ক্লাস নিয়ে আসবো আর বিভিন্ন ধরনের অঙ্ক নিয়ে আমরা এখানে আলোচনা করব। তোমরা আমার আগের ভিডিওগুলোতেও ত্রৈরাশিকের অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক পাবে। তো আজকের প্রথম যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, অঙ্কটার আয়তন দেখেই বুঝছো যে কতটা বড় অঙ্ক। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবে, যে অঙ্ক সব বড় দেখতে বড় লাগে সেই অঙ্ক আসলে কিন্তু খুব সহজ হয়। তো আমরা প্রথমে আজকে অঙ্কটা পড়ে নেব। কি বলেছে যে একটি জাহাজ 25 দিনে কলকাতা থেকে কোচিন যায়। মোট 36 জন নাবিকের জন্য মাথাপিছু প্রত্যহ 850 গ্রাম বরাদ্দ খাবার নিয়ে জাহাজ যাত্রা করল। 13 দিন পর এক ডুবন্ত জাহাজের 15 জন নাবিককে জাহাজে তুলে গতিবেগ বাড়িয়ে 10 দিনের মাথায় কোচিন পৌঁছল জাহাজ। 25 দিন টোটাল লাগতো, তার মধ্যে 13 দিন চলে গেছে অলরেডি। হিসেব মতো 12 দিন আরও লাগার কথা, সেখানে 12 দিনের জায়গায় 10 দিনে ওরা গতিবেগ বাড়িয়ে 10 দিনে পৌঁছে গেছে কোচিংয়ে জাহাজ। এখন প্রশ্নটা কি বলছে ভালো করে বোঝো। এখন প্রত্যেক নাবিক প্রত্যহ কত পরিমাণ খাবার খেয়েছিল যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ঠিক পরেই সমস্ত খাবার শেষ হয়েছিল। এখন জাহাজটা যখন রওনা দিয়েছিল 850 গ্রাম খাবার সবার জন্য মজুদ ছিল, 36 জনের জন্য। এখন 13 দিন পর সেই জাহাজের নাবিক সংখ্যা 15 জন বেড়ে গেল। তোমরা পরিষ্কার দেখতেই পাচ্ছ, ছিল 36 জন, আরও 15 জন বেড়ে গেল, মানে 51 জন হলো। সেই 51 জনের জন্য যদি সেই একই বরাদ্দ থেকে খাবার নিতে হয়, তাহলে মাথাপিছু বরাদ্দ অতি অবশ্যই কমাতে হয়েছিল। 10 দিনের মধ্যেই সেই খাবার পুরো শেষ হয়ে গেছিলো, এমনভাবে বরাদ্দ কমিয়ে প্রত্যেকের মাথাপিছু বরাদ্দ ঠিক করা হয়েছিল। তাহলে সেই 15 জন নতুন নাবিক জাহাজে ওঠার পর নতুন বরাদ্দটা কত গ্রাম করে হয়েছিল মাথাপিছু, সেটাই বের করতে দিয়েছে। তো আমরা এই অঙ্কতে শুরুতেই যেটা করব সেটা হলো আমাদের যে প্রাসঙ্গিক সংখ্যাগুলো সেগুলো আমরা ঠিক করে নেব। যেমন প্রথম হচ্ছে গিয়ে মোট যাত্রার দিন ইকুয়াল টু 25 দিন। অতিবাহিত হয়েছে 13 দিন। তাহলে বাকি থাকার কথা, বাকি সময় কত? 12 দিন। তার মানে আমরা এটা বলতে পারি যে সেই ডুবন্ত জাহাজের নাবিকরা যদি না আসতো, যদি যেমন চলছে তেমনই চলতো, তাহলে বাকি খাবারে ওদের 36 জন নাবিকের 12 দিনই চলতো। এটাই হচ্ছে কি আসল ব্যাপার। বাকি খাবারে কতদিন চলতো? বাকি খাবারে 12 দিন চলতো। এখন আগের নাবিক ছিল 36 জন, নতুন নাবিক 15 জন। তাহলে মোট নাবিক কত হচ্ছে? 51 জন। 36 জনের যেই খাবারে, বাকি খাবারে 12 দিন চলতো, সেই খাবার 10 দিনে শেষ হয়েছে নতুন 15 জন আসার ফলে। টোটাল এখন 51 জন। 51 জনের জন্য বরাদ্দ খাবার, নতুন বরাদ্দ যেটা, সেটাই আমাদের বার করতে হবে। তাহলে আমরা এখানে তাহলে কীরকমভাবে লিখব? 3টে কলাম করব আমরা। প্রথম অতি অবশ্যই আসবে নাবিক সংখ্যা,
দ্বিতীয় আসবে দিন সংখ্যা, আর তৃতীয় আসবে মাথাপিছু বরাদ্দ। এখন আমরা যেখান থেকে অঙ্কটা শুরু করব, 36 জনই যদি থাকতো তাহলে বাকি খাবারে 12 দিন চলতো, সেই 850 গ্রাম করে বরাদ্দ। এটাই আমার সমস্যার প্রথম ধাপ, যে বাকি খাবারে যদি কোনো ইভেনচুয়ালিটিস না হতো, সেই ডুবন্ত জাহাজের নাবিকদের যদি তোলা না হতো, তাহলে বাকি খাবার 12 দিন চলতো। এখন 51 জন 10 দিনে সেই খাবার শেষ করে ফেলল, তাহলে মাথাপিছু বরাদ্দ কত করেছিল? এটাই হচ্ছে গিয়ে আমাদের অঙ্ক। তো এটাকে যথারীতি আমরা যদি এক্স ধরে নিই, তাহলে এক্স এর মান কি করে বের করব? 3টে কলাম আছে বলে আমরা দুটো দুটো করে কলাম সবসময়, আমি আগের ভিডিওতেও বলেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো, সবসময় দুটো দুটো করে কলাম আমরা নেব। মানে দিন সংখ্যার সাথে বরাদ্দ, আবার নাবিক সংখ্যার সাথে বরাদ্দ। আমরা দেখব যে সম্পর্কটা কি হচ্ছে, সমানুপাতিক সম্পর্ক না ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো নিয়ম যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, এই ভিডিওতেও বলছি, নিয়মটা খুব ভালো করে দেখো। এটা খুব সহজে মনে রাখার মতো, একটা সুন্দর ছন্দের মতো শোনায় নিয়মটা। এই অঙ্কতেও তোমরা দেখতে পাবে। তো এক্স এর সঙ্গে সম্পর্কযুক্ত যে পদটা, আমরা ওই পদটাকে আগে লিখছি, লিখে যেহেতু দুটো কলাম তাই দুটো দাগ। এই নিয়মটা আগের অঙ্কগুলোতেও তোমরা দেখেছো, আগের ভিডিওগুলো অতি অবশ্যই দেখো, তাহলে আরো পরিষ্কার করে বুঝতে পারবে। এবার আসি এই অঙ্কটাতে। 12 দিনের জন্য যদি 850 গ্রাম করে মাথাপিছু বরাদ্দ হয়, সেখানে যদি কম দিন আমার লাগে, কম দিনের জন্য যদি আমি যাই, তাহলে দিন সংখ্যা কমলে ওই একই খাবারে মাথাপিছু বরাদ্দ তাহলে আমাকে কমাতে হবে। মাথাপিছু বরাদ্দ যদি আমি মাথাপিছু বরাদ্দ যদি আগে যা ছিল 850, সেইটার থেকে আমি যদি কমাতে চাই, তাহলে আমাকে কিভাবে ভাবতে হবে? দেখো, 12 দিনের জন্য 850 গ্রাম করে বরাদ্দ ছিল। দিন সংখ্যা যদি হ্রাস পায়, তাহলে মাথাপিছু বরাদ্দের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কথা। দিন সংখ্যা যদি হ্রাস পায়, 12 থেকে যদি 10 দিন হয়, তাহলে মাথাপিছু বরাদ্দ তাহলে বেশি হওয়ার কথা। তাহলে এখানে বেশি হচ্ছে যখন, বেশি হলে বেশি ওপরে। প্রথম নিয়মটা কি ছিল? বেশি হলে বেশি ওপরে। তাহলে এই দুটোর মধ্যে কোনটা বেশি? 12টা বেশি, তাই 12টা ওপরে গেল, 10টা নিচে গেল। 12 দিনের জন্য যদি মাথাপিছু বরাদ্দ 850 গ্রাম করে থেকে থাকে, সেখানে দিন সংখ্যা যদি কমে, কম দিনের মধ্যে যদি সেই খাবার খরচ করতে হয়, তাহলে মাথাপিছু আরও বরাদ্দ বাড়িয়ে দিতে হবে, সেটাই সাধারণ বুদ্ধি। সেই জন্য বেশি হচ্ছে, মাথাপিছু বরাদ্দ বেশি হচ্ছে এখানে, তাই বেশি হলে বেশি ওপরে, তাই 12টা ওপরে 10টা তলায় গেল। এরপর আসি নাবিক সংখ্যার সাথে মাথাপিছু বরাদ্দের তুলনা। 36 জনের জন্য যদি 850 গ্রাম করে বরাদ্দ থাকে মাথাপিছু, তাহলে 51 জনের জন্য কত? মানে 36টা বেড়ে হলো 51, তাহলে যদি খাবার একই থাকে, লোক সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে প্রত্যেকের ভাগে কম আসবে, এটাই সাধারণ বুদ্ধি। তাহলে 51 জনের জন্য তাহলে বরাদ্দটা কম হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে কম হলে কম ওপরে। এটার ক্ষেত্রে কি নিয়ম হলো? বেশি হলে বেশি ওপরে। এটার ক্ষেত্রে নিয়ম হচ্ছে কম হলে কম ওপরে। এখানে মাথাপিছু বরাদ্দ কমছে, লোক সংখ্যা বাড়ছে বা নাবিক সংখ্যা বাড়ছে বলে মাথাপিছু বরাদ্দ কমছে, তাই কম হলে কম ওপরে। এই দুটোর মধ্যে যেটা কম, সেই কমটা যাচ্ছে ওপরে, আর 51টা আসছে তলায়। এবার আমরা কাটাকুটিটা কীরকমভাবে দেখব? 0 0 কেটে দিল, 17 দিয়ে 51 কাটে 3, 17 দিয়ে 85 কাটে 5, 3 দিয়ে 36 কাটে 12, তার মানে ওপরে হলো 5 গুণ 12 গুণ 12, 5 12 60, 60 আর 12তে হচ্ছে গিয়ে 720 গ্রাম। মানে নতুন ব্যবস্থায় 15 জন বাড়তি আসার পরে
850 গ্রাম থেকে বরাদ্দটা কমিয়ে 720 গ্রাম করা হয়েছে মাথা পিছু বরাদ্দ, তবে গিয়ে সেটা 10 দিনে শেষ হয়েছে। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। যদি কোনো জায়গায় না বুঝতে পেরে থাকো, কোনো প্রশ্ন থাকে আমাকে অতি অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করতে পারো। আমরা এরই সাথে চলে যাব আজকের পরের অঙ্কতে। পরের অঙ্কটাও খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। তোমরা সবাই অনেকবার এরকম ধরনের অঙ্কের সম্মুখীন হয়েছো, আর আজকে আমরা শিখব এই ধরনের অঙ্ক অতি সহজে কিভাবে করতে হয়। এগুলো হচ্ছে গিয়ে পুকুর খনন আর শ্রমিক সংখ্যা। পুকুর খনন মানে হচ্ছে গিয়ে পুকুর, যেহেতু তার একটা দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা থাকবে, মানে থ্রি ডাইমেনশনাল শেপ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ত্রিমাত্রিক যাকে বলে। তো এখানেও আছে 50 মিটার দীর্ঘ, 35 মিটার চওড়া আর 5.2 মিটার গভীর পুকুর খনন করতে হচ্ছে 250 জন শ্রমিকের। তাতে করে প্রত্যহ 10 ঘন্টা করে কাজ করে 18 দিন কাজ করতে হচ্ছে। তাহলে এবার আরেকটা মাপ বলে দিয়েছে, 65 মিটার দীর্ঘ, 40 মিটার চওড়া এবং 5.6 মিটার গভীর অপর একটি পুকুর 300 জনের প্রত্যহ 8 ঘন্টা করে কাজ করলে কতদিনে করতে পারবে। তো এরকম ধরনের অঙ্কতে আমরা সবার আগে যেই কাজটা করব সেটা হলো দুই ধরনের পুকুর, যেটা প্রথম পুকুর আর দ্বিতীয় পুকুরের আয়তনটা বের করে নেব। প্রথম পুকুরের আয়তন কি করে বার করে তোমরা মোটামুটি সবাই জানো আশা করছি, যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য দিয়েছে 50, প্রস্থ দিয়েছে 35 আর উচ্চতা দিয়েছে 5.2। 3টে মিটার গুণ করলে ঘনমিটার হয়। আয়তনের একক ঘনমিটার, আমি এখানে লিখলাম ঘনমিটার। এই 3টে গুণ দিয়ে কত হচ্ছে? এই 3টে গুণ দিয়ে হচ্ছে 9100 ঘনমিটার হলো প্রথম পুকুরের আয়তন। তাহলে একইভাবে আমরা দ্বিতীয় পুকুরের আয়তন বার করব। দ্বিতীয় পুকুরের মাপ কি কি আছে আমাদের? 65 গুণ 40 গুণ 5.6, একইভাবে ঘনমিটার। তো এই 3টে গুণ দিয়ে আমার হচ্ছে 14,560 ঘনমিটার। 14,560 ঘনমিটার। তো এটা হলো গিয়ে প্রথম কাজ আর এটা হলো গিয়ে দ্বিতীয় কাজ, প্রথম পুকুর আর দ্বিতীয় পুকুর। তাহলে আমরা এখানে এবার অঙ্কটা সাজাবো কি করে? অঙ্কটা সাজানোর জন্য বুঝতেই পারছো তোমরা, এখানে 3টে আমার কলাম করতে হবে। কি কি কলাম করব? 1 নম্বর তো কলাম হবে হচ্ছে গিয়ে শ্রমিক সংখ্যা, নিঃসন্দেহে শ্রমিক সংখ্যা। 2 নম্বর কলাম হবে দিন সংখ্যা। 3 নম্বর কলাম হবে প্রত্যহ কাজ আর 4 নম্বর কলাম হবে আয়তন, মানে যে কাজটা আমাদের করতে হচ্ছে। এটা 4টে কলামের অঙ্ক। খুব ভালো করে দেখবে বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত এর আগে আমরা 2 কলাম আর 3 কলামের অঙ্ক করে এসেছি, এটা 4টে কলামের অঙ্ক, সুতরাং খুব ভালো করে দেখবে। প্রথমে শ্রমিক সংখ্যা ছিল 250 জন। তারা প্রত্যহ 10 ঘন্টা করে কাজ করে 18 দিনে পুকুর খনন করেছিল কত? 9100 ঘন মিটার, সংক্ষেপে লিখলাম। এবার শ্রমিক সংখ্যা হলো 300 জন। তাদের হাতে সময় হলো কত, সেটাই মানে কত দিনে করতে পারবে সেটাই আমাকে বার করতে হবে। কিন্তু প্রত্যহ কাজের ঘন্টা আমাকে বলে দিয়েছে 8 ঘন্টা করে কাজ করবে, আর কাজের পরিমাণ হচ্ছে গিয়ে 14,560 ঘনমিটার। 14,560 ঘনমিটার আমার কাজের আয়তন। তো আমি এইখানে কত দিন বার করব সেটাকে আমি যথারীতি এক্স ধরে নিচ্ছি।
এক্স ধরে নিয়ে এবার ঠিক আগের বাদ বাকিগুলো আগের অঙ্কটার মতোই নিয়ম আমি পরিষ্কার করে দেখাচ্ছি, খুব সহজে বুঝতে পারবে, ভালো করে দেখবে। তো এক্স এর মান বের করব, এক্স এর সাথে সম্পর্কযুক্ত যেই রাশিটা সেটা আগে লিখব, গুণ, যেহেতু এখানে 3টে কলাম আছে তাই 3বার দাগ কাটবো। এবার একে একে এক একটা কলামের সাথে দিন সংখ্যার তুলনা করব। প্রথমেই শ্রমিক সংখ্যায় চলে আসি। তোমরা এতদিনে খুব ভালো মতোভাবে বুঝে গেছো যে শ্রমিক সংখ্যা যখন বাড়ছে তখন কম দিনে কাজ হয়ে যায়, তাহলে বিপরীত সম্পর্ক। 250 জনের যদি 18 দিন লাগে, 300 জনের আরও কম দিন লাগবে। কম দিন লাগবে বলে কম হলে কম ওপরে, আমাদের ফর্মুলা কি ছিল? কম হলে কম ওপরে। তার মানে এই দুটোর মধ্যে যেটা কম সেই কমটা যাবে ওপরে, বেশিটা যাবে তলায়। হয়ে গেল। এবার প্রত্যহ কাজের সাথে দিন সংখ্যার তুলনা করব। প্রত্যহ কাজের সাথে দিন সংখ্যার কীরকম তুলনা? যে প্রত্যহ 10 ঘন্টা করে কাজ করলে 18 দিন সময় লাগে। এবার প্রত্যহ কাজের পরিমাণ আমি যদি কমাই, প্রত্যেক দিন যদি আরও কম কাজ করি, তাহলে আমার দিন সংখ্যা বাড়বে। প্রত্যহ কাজের ঘন্টা যদি কমিয়ে দিই তাহলে দিন সংখ্যা বাড়বে, কারণ প্রত্যহ কাজের সাথে দিন সংখ্যার বিপরীত সম্পর্ক, ঠিক শ্রমিক সংখ্যার সাথে যেরকম। তাহলে 10 ঘন্টায় যদি 18 দিন লাগে, 8 ঘন্টায় আরও বেশি দিন লাগবে। তো বেশি দিন লাগছে, তাই বেশি হলে বেশি ওপরে, এই দুটোর মধ্যে যেটা বেশি সেই বেশিটা ওপরে, কমটা তলায়। এইবার আয়তনের সাথে দিন সংখ্যা। আয়তনের সাথে দিন সংখ্যা সরাসরি সম্পর্ক, বা যাকে বলে সমানুপাতিক সম্পর্ক। যত বেশি কাজ তত বেশি দিন লাগবে, সহজ হিসেব। 9100 ঘনমিটারে যদি 18 দিন লাগে, 14560 মিটারে আরও বেশি দিন লাগবে। তাহলে বেশি দিন লাগলে বেশিটা ওপরে যাবে, 14560 ওপরে আর নিচে 9100। আমার সাজানো হয়ে গেল অঙ্ক। এবার আমরা কাটাকুটি আরম্ভ করব। কাটাকুটিতে সবার আগে তোমরা জানো, আমি এর আগেও বলে দেখিয়েছি, আমরা শূন্যগুলো যথাসম্ভব ক্যান্সেল করব। ওপরে টোটাল 3টে শূন্য আছে, নিচে 4টে শূন্য আছে। তাহলে আমি আগে 300 থেকে শুরু করি। 250, এটার একটা শূন্য, এটার একটা শূন্য, এটার একটা শূন্য কেটে গেল, আর 14560 আর 9100 থেকে একটা শূন্য কেটে গেল। এইবার আমি এই দুটো 1456, এটা 3 দিয়ে বিভাজ্য কিনা দেখা যাক। 3 দিয়ে বিভাজ্য কিনা কী করে বুঝবো? 1, 4, 5, 6কে যোগ করে নাও। 4 আর 1 5, 5 5 10, 10 আর 6 16। এটা 3 দিয়ে বিভাজ্য হচ্ছে না, যেহেতু 16 বিভাজ্য নয়। তো 3 দিয়ে আমি 18 কেটে দেবো। 3 6 18। আবার 6 আর 8 আছে, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটি, এটা 4। এবার 4 দিয়ে এটা বিভাজ্য হবে, কেননা শেষের দুটো সংখ্যা 56, আর 4 দিয়ে 56 বিভাজ্য মানে 1456 বিভাজ্য। এটা বিভাজ্যতার নিয়ম। বিভাজ্যতার নিয়ম যদি তোমরা জানতে চাও, তাহলে আমি বিভাজ্যতার নিয়ম নিয়েও একটা ভিডিও করতে পারি, আমাকে সেটা জানিও কমেন্টের মাধ্যমে। 4 দিয়ে আমি 1456 কাটছি। 3 4 12, 4 6 24, 4 4 16, 364। এবার এই 910 আর 364, 910 মানে আমি যদি শুধু 91 ধরি তাহলে এটা 17 দিয়ে যাচ্ছে। 7 17, 7 না 7 17 না, 910 তো 364 আছে, 25 আছে, 5 দিয়ে দিই আছে, এখানে 25 আছে, 5 5 25, আর এখানে 5 1 5, 5 8 40, 5 দুগুণে 10, 182। তাহলে ওপরে 3 হলো, এখানে 3 থাকলো, এখানে 5 থাকলো, এখানে 182, 182, 364। 182কে 2 দিয়ে গুণ করলে 364 হয়। 182কে দিয়ে 364 কেটে একবারে 2 করে দিলাম। তাহলে ওপরে কি থাকলো? 3 গুণ 5 গুণ 2, তার মানে 3 5 15, 15 দুগুণে 30 দিন। বেরিয়ে গেল আমার 30 দিন। দিন সংখ্যা, তার মানে 30 দিনে কাজটা শেষ হবে। কাটাকুটিটা আশা করি খুব ভালো মতোভাবে দেখেছো। এই কাটাকুটি করতে আমরা অনেক সময় ভুল করি, ভুল করার কোনো জায়গা নেই এখানে। তোমরা খুব ধীরে সুস্থে কাটাকুটিগুলো করো। আমি মুখোমুখি হিসেব করেছি বলেই তোমাদের মুখোমুখি হিসেব করতে হবে তার কোনো মানে নেই। তোমরা রাফ ওয়ার্কে ভাগ গুণ এগুলো করে নিও।
তো 30 দিন হলো আমাদের উত্তর। মানে 300 জন লোক যদি প্রত্যহ 8 ঘন্টা করে কাজ করে তাহলে 14,560 ঘনমিটার পুকুর খুঁড়তে ওদের 30 দিন সময় লাগে। অঙ্কগুলো যদি বুঝতে পেরে থাকো তাহলে আমাকে একটা লাইক করে দিও ভিডিওতে, আর নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো। আর আরও কীরকম ধরনের অঙ্ক তোমরা দেখতে চাও, জানতে চাও, সেগুলো বলো। এর পরের ভিডিওতে আমরা আরও অন্য ধরনের নতুন অঙ্ক নিয়ে আসব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। আজকের মতো এই পর্যন্তই।